আমি তিথি সাহা পড়ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। গত ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের রসায়ন এমসিকিউ এবং রিটেন কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2018-19 সেশনের রসায়ন এমসিকিউ সলভ করব। 2019-20 সেশনে যেহেতু তোমরা জানো যে রিটেন অ্যান্ড এমসিকিউ দুটাই আসা শুরু করেছে, আর তার আগের সবগুলো বছরই কিন্তু শুধু এমসিকিউ কোশ্চেন ছিল 30টা করে। তো তোমরা যদি সেই সলভটা দেখতে চাও তাহলে তোমরা আগের ভিডিওটা দেখে নিবে এই রসায়ন স্টেজের। আর আজকে আমরা তাহলে 18-19-20 সেশনের কোশ্চেন সলভ করব। আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করার গুরুত্বটা কি, বা যেহেতু তোমরা এখন অ্যাডমিশন টেস্ট দিবে সামনে, খুব বেশি সময় নেই হাতে, কেন তোমাদের বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে বা কোয়েশ্চেন ব্যাংক কেন সলভ করতে হবে, এটার উপকারিতাটা কী বা ঠিক কতটুকু উপকারিতা হবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা যদি চাও তাহলে আগের ভিডিওটা দেখে এই জিনিসগুলোর গুরুত্ব সম্পর্কেও একটু ধারণা নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা 18-19 সেশনের কোয়েশ্চেন সলভ করাটা শুরু করে দেই আর সময় নষ্ট না করে। দেখো, প্রথম প্রশ্নটাই আমাদের কি বলেছে যে টাইটানিয়াম ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইডের প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে দেওয়া আছে এত এত। এখন তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, তারপর বলেছে যে এই বিক্রিয়াটির প্রমাণ এনথালপির পরিবর্তন কত। আচ্ছা, আমরা কি জানি কোনো বিক্রিয়ার প্রমাণ এনথালপি সমান সমান আমরা কি জানি? দেখো, কোনো বিক্রিয়ার প্রমাণ এনথালপি ডেল এইচ সমান সমান হচ্ছে উৎপাদের এনথালপি মাইনাস বিক্রিয়কের এনথালপি। এই সূত্রটা আমরা জানি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ কোনগুলো? এটা আর এটা, এই দুইটা হচ্ছে উৎপাদ। আর বিক্রিয়ক কোনটা? এটা আর এটা। তাহলে আমরা যদি এগুলোর গঠন তাপ কিন্তু আমার দেওয়া আছে, গঠন এনথালপি আমার দেওয়া আছে। এখন দেখো, আমরা সূত্রে কি জানি? এই ডেল্টা এইচ সমান সমান উৎপাদের এনথালপি। দেখো, আমার 2 মোল কার্বন মনোক্সাইড হয়েছে, তো আমি সেটা লিখেছি। তারপর এই টাইটানিয়ামটা লিখেছি, এটা 1 মোল। তারপর মাইনাস করেছি আমরা বিক্রিয়কের গঠন এনথালপিগুলো। টাইটানিয়াম ডাইঅক্সাইডের গঠন এনথালপি এটা 1 মোল, আর এখানে কার্বন আছে 2 মোল। তাহলে দেখো, আমরা মাইনাস 2 মোল কার্বন করেছি। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, দেখো এইটা কিন্তু টাইটানিয়াম কিন্তু একটা সিঙ্গেল মৌল। তো আমরা কি জানি? সিঙ্গেল মৌলের তো কোনো আর গঠন তাপ নেই বা গঠন এনথালপি নেই, সো সেটার ক্ষেত্রে কিন্তু 0, এটা 0। কার্বনের ক্ষেত্রেও সেম, সো এটা 0। এই দুইটা 0 আর বাকি দুইটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা করি, আর এখানে 2 কেন গুণ হয়েছে? এটা তো 2 মোল আছে, আর এটা সবগুলোর ক্ষেত্রেই বলা হয়েছে। তাহলে কি আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের রেজাল্ট আসবে প্লাস 720 কিলো জুল পার মোল। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাচ্ছে? সি নাম্বার। আচ্ছা, তাহলে বিক্রিয়ার প্রমাণ এনথালপি কিভাবে বের করতে হয় বা এগুলো এই টাইপ ম্যাথ কিন্তু এমসিকিউ তো অনেক আসে, অনেক জায়গায় আসে। এই টাইপটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সো এই টাইপগুলো তোমরা একটু ভালো মতো করবে, কোন কোন মৌলের জন্য কীরকম কী হতে পারে, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে দেখো আমাদের কি বলেছে যে লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তিসমূহ হলো এরকমভাবে দেওয়া আছে। 7টা আয়নীকরণ শক্তি এত কিলো জুল পার মোল। মৌলটির পরমাণুর যোজ্যতা সেলের ইলেকট্রন বিন্যাস কোনটি? দেখো, আমাদেরকে কিন্তু বলেছে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত, তাহলে কি 3 থেকে 10 পর্যন্ত ইলেকট্রনের জন্য আমাদেরকে বলেছে। তাহলে দেখো, এক্ষেত্রে যদি আমরা করি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s1, 3টা ইলেকট্রন যেহেতু লিথিয়ামের। তারপর যদি আমরা লিথিয়ামের পর বেরিলিয়াম দেখি, তাহলে সেটা কি? বেরিলিয়ামের 4টা ইলেকট্রন, 1s2 2s2। তারপর আমরা যদি বোরন দেখি, বোরনের 5টা ইলেকট্রন, 1s2 2s2 2p1। তারপর যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, দেখো তারপর আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, তাহলে অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 8টা। কি হবে? 1s2 2s2 2p4। দেখো, এখানে যোজ্যতা সেল কোনটা হবে? দ্বিতীয় শক্তি স্তর যোজ্যতা সেল হবে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি? এইটা তার যোজ্যতা সেল। বোরনের ক্ষেত্রে এইটা, বেরিলিয়ামের ক্ষেত্রে এইটা, লিথিয়ামের ক্ষেত্রে এইটা। দেখো, এখানে অপশানে কি কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বেরিলিয়াম। তারপর এটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বোরন। এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন। তারপর দেখো, এটা দেওয়া আছে, এটা মানে কি? অক্সিজেন, 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেন। তারপরেরটা দেখো, তারপরেরটা আমরা নিয়নের ক্ষেত্রে যদি দেখি, নিয়নের 10টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 2p6, তাহলে এটা হচ্ছে নিয়ন। এখন আমাকে বলেছে লিথিয়াম থেকে নিয়নের মধ্যবর্তী এরকম 7টা ইলেকট্রন থাকা লাগবে। যেহেতু 7টি আয়নীকরণ শক্তি দিয়ে দিয়েছে, তার মানে আমার মিনিমাম 7টা ইলেকট্রন থাকাই লাগবে। এখন বেরিলিয়াম আর বোরনের মধ্যে তো 7টা ইলেকট্রন নাই, তাহলে আনসারটা কি হবে? আর নিয়ন তো নিয়নই, এটা তো আর হবে না। তাহলে আমার এটার মধ্যে অপশন আছে একটাই, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের 8টা ইলেকট্রন, তাহলে কি আমার মিনিমাম 7টা ইলেকট্রন এখানে আছেই। সো আনসারটা হবে সি।
দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। কি ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে এখানে আমার যেহেতু প্রোটন সংখ্যা 4 তার মানে ইলেকট্রন সংখ্যাও 4, আর ভর সংখ্যা 9 তার মানে কি 9 - 4 হচ্ছে তোমার এখানে নিউট্রন সংখ্যা 5, তাহলে ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান হচ্ছে না। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো এখানে 9 আর এখানে 19 আছে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা 9 আর হচ্ছে নিউট্রন সংখ্যা তোমার আসবে হচ্ছে এখানে 10। তারপর দেখো আমরা যে সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে দেখি, তাহলে কি এখানে সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কিন্তু যেহেতু এখানে প্লাস, তার মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে 10টা। আর দেখো এখানে তাহলে নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার নিউট্রন সংখ্যা আসতেছে 12টা, এটা কিন্তু সমান না। আর আমি যদি অক্সিজেন 2- এ আয়নের ক্ষেত্রে যদি আমি দেখি, দেখো এটার ক্ষেত্রে আমার প্রোটন সংখ্যা যেহেতু 8, তার মানে ইলেকট্রন সংখ্যাও কত, ইলেকট্রন সংখ্যা আমি পাচ্ছি 8টা। আর এখানে নেক্সট দেখো এখানে অক্সিজেন আয়নের ক্ষেত্রে কি বলছে, অক্সিজেন কিন্তু 2- আছে, তার মানে কি এখানে 2টা ইলেকট্রন আরও আসছে। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, তার মানে ইলেকট্রন সংখ্যা প্রথমে ছিল 8, আর 2টা ইলেকট্রন যেহেতু আসছে তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে অক্সিজেনের 10। আর দেখো এখানে তোমার ভর সংখ্যা দেওয়া আছে 18 আর প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে আমরা মাইনাস করলে নিউট্রন সংখ্যা চলে আসে 10। দেখো অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কোশ্চেনে যেটা বলছে ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান কোনটার হবে, এটা হচ্ছে অক্সিজেন 2- আয়নের ক্ষেত্রে। বাকি একটার ক্ষেত্রে মিললো না, সেটা আমরা দেখলাম, তাহলে আনসার হবে অক্সিজেন 2- আয়ন। 4 নঙে দেখো কি বলেছে, নিচের কোনটি গ্যালভানিক সেল, এইরকম একটা সেল বিক্রিয়া দেওয়া আছে, এত এর বিভব বাড়ায়। তাহলে দেখো আমরা জানি এই 2 দাগে সেলের এই পাশেটা হচ্ছে আমার জারণ বিক্রিয়া আর এটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। এখন দেখো আমরা সেল বিভবের সূত্র কি জানি, আমরা সেল বিভবের সূত্র পড়েছিলাম। সেল বিভবের সূত্র আমরা কি জানি, যে ই সেল মানে কোনো একটা বিক্রিয়ার সেল বিভবের মান হচ্ছে ওটার প্রমাণ যে সেল বিভবের মান সেটা -2.303 RT/NF লগ, প্রথমে হচ্ছে আমার বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে আমার ভাগ হচ্ছে উৎপাদায়নের ঘনমাত্রা। এখন দেখো সেল বিভবের মান যদি আমি বাড়াতে চাই তাহলে কি আমার এই অংশটুকুর মান যত কম হবে তত কি আমার সেল বিভবের মানটা বাড়বে না, এই অংশটার ভ্যালু আমার যত কম আসবে তত আমার ই সেল বাড়বে। এখন এই অংশটার ভ্যালু আমি কিভাবে কমাতে পারি, RT NF এগুলো তো সেম থাকবে, এগুলোর মধ্যে তো আমি কিছু আসলে করতে পারবো না। এখন তাহলে দেখো আমাকে বলছে কি এই আয়নের ঘনমাত্রাগুলাই কিন্তু আমার অপশনে দেওয়া আছে। এখন দেখো যদি আমি কপার 2+ আয়নের ঘনমাত্রাটা যদি আমি যত বেশি পরিমাণে আমি এটার ঘনমাত্রা বাড়াই দিব তত কি এই লগ এই অংশটুকুর ভ্যালু ছোট আসবে না, এটা আমি যত বাড়াবো তত কিন্তু আমার এই অংশটুকুর ভ্যালু ছোট আসবে, তার মানে ছোট সংখ্যা এটার সাথে গুণ হচ্ছে, তার মানে কি আমার তত কম এখান থেকে বিয়োগ করা লাগতেছে, সো আমার সেল বিভবের ভ্যালু কি তত বেশি আসতেছে। আমি যদি এটা বাড়াই আর এটা কমাই তাইলেও তো আমার লাভ নাই, আলটিমেটলি এটা বেশি আসতেছে, সো আমার শুধু আনসার কি হবে, এটা আমি যত বাড়াবো তত আমার এইটুকুর কম আসবে আর তত কম সংখ্যা আমার এখান থেকে বিয়োগ করা লাগতেছে, সো আমার সেল বিভবটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আনসার কি হবে, ইনক্রিজ ইন কপার 2+ আয়নের ঘনমাত্রা, এটার ঘনমাত্রা আমি যত বাড়াবো তত আমার সেল বিভবের ভ্যালু বাড়বে। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে দেখো কোন বিক্রিয়ার বিক্রিয়া এনথালপি আর আদর্শ গঠন এনথালপি নির্দেশ করছে। তাহলে এখানে আমার 4টা বিক্রিয়া দেওয়া আছে, বলছে যে কোন বিক্রিয়াটা বিক্রিয়া এনথালপি আদর্শ গঠন এনথালপি নির্দেশ করে। আদর্শ গঠন এনথালপি কি, বিক্রিয়া এনথালপি সেটার ক্ষেত্রে কোনটা হবে, যেটার ক্ষেত্রে দেখা যাবে যে যে যৌগটা আমার তৈরি হয়েছে সেটা তার উপাদান মৌলগুলো বিক্রিয়া করে তৈরি করছে, উপাদান মৌল, কি পয়েন্ট কি এখানে উপাদান মৌলগুলো বিক্রিয়া করে তৈরি করছে, অ্যান্ড উপাদান মৌলগুলো অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকা লাগবে। এই 2টা কন্ডিশন যদি মানে তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়া এনথালপি আর আদর্শ গঠন এনথালপি একই জিনিস আসলে নির্দেশ করতেছে। এখানে দেখো এই অপশনগুলো যদি আমরা চেক করি, প্রথমটার ক্ষেত্রে এটা কিন্তু আমার কার্বন মনোক্সাইড আছে, সো এটা উপাদান মৌল না, আসলে এটাও আগে গঠন করছে কার্বন আর অক্সিজেন মিলে, সো এটা হবে না। আমরা যদি বি নাম্বার অপশনে দেখি তাহলে দেখো আমাদের উপাদান মৌলও আছে, পানি তৈরি হয়েছে, এখানে আমার উপাদান মৌল কি হাইড্রোজেন আর অক্সিজেন, এটা কিন্তু আমার উপাদান মৌল হিসেবেই আছে বা উপাদান মৌলগুলোই আছে, এটার সাথে কিন্তু অন্য কিছু হিসেবে যুক্ত নয়, আর সবগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, সো আমরা মোটামুটি কনফার্ম যে অপশন বি আনসার হবে। তারপর আমরা বাকিগুলো চেক করে দেখি, দেখো অপশন সি এর ক্ষেত্রে এটা তো হবেই না, এটা তো উপাদান মৌল নয়। তারপর অপশন ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে সবগুলো আসলে উপাদান মৌলই আছে, আমরা যদি এটা দেখি দেখো এখানে পটাশিয়াম, এখানে ম্যাঙ্গানিজ, এখানে অক্সিজেন, আমরা বলতেই পারি যে এটা তো উপাদান মৌল হিসেবেই আছে, কিন্তু এখানে একটা কন্ডিশন কিন্তু নাই, কি এগুলো কিন্তু সলিড অবস্থায় আছে, পটাশিয়াম ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় নাই,
এগুলো কিন্তু সলিড অবস্থায় আছে, নট গ্যাসীয়। এর জন্য আমার ডি নাম্বার আনসারটাও হবে না। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? বি নাম্বার, কারণ এখানে আমার পানি উপাদান মৌল থেকেই তৈরি হয়েছে আর দুইটাই গ্যাসীয় অবস্থায় আছে। কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? দেখো অপশানে আছে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড আর সোডিয়াম আয়োডাইড। এখন এই যতগুলো এখানে হ্যালোজেন দেখতেছো এই সবগুলোর মধ্যে তোমার আয়োডিনের রিডাকশন পাওয়ার হচ্ছে সব থেকে বেশি। আয়োডিনের রিডাকশন পাওয়ার সব থেকে বেশি, এই জন্য এই সোডিয়াম আয়োডাইডটাই শুধুমাত্র গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে, আর কোনোটাই আসলে সালফার তৈরি করতে পারে না। সো আমাদের অপশন হবে, আনসার হবে হচ্ছে ডি নাম্বার অপশনটা। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে দেখো এই যৌগটার থেকে আমাদের বিক্রিয়া করে এটা তৈরি হলো। এবার এই বিক্রিয়াটিতে জারিত ও বিচারিত মৌল যথাক্রমে কি কি? জারিত আর বিচারিত। দেখো আমরা যদি এখানে জারণ সংখ্যা হিসাব করি তাহলে দেখো আমরা কি পাই। দেখো এটার ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা কি হচ্ছে, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে তোমার +5। এভাবে যদি আমরা জারণ সংখ্যা হিসাব করি, আর এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে দেখো +3। আর অক্সিজেনের ক্ষেত্রে কি, এখানে ছিল -2, এখান থেকে এখন অক্সিজেন বের হয়ে এখানে কিন্তু অক্সিজেন 0 হয়ে গেছে। তার মানে কি দেখো আসলে এখানে অক্সিজেন কি করছে, এই অক্সিজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে অক্সিজেন গ্যাস তৈরি করে দিছে। সো এখানে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ, তার মানে জারিত হয়েছে। তার মানে এখানে অক্সিজেন আসলে জারিত হয়েছে। আর বিজারণ, আর দেখো বিজারণের ক্ষেত্রে কি নাইট্রোজেন এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে নাইট্রোজেনের দেখো জারণ সংখ্যা কমে গেছে। প্রথমে +5 ছিল, এবার +3 হয়ে গেছে। তার মানে কি নাইট্রোজেন এখানে বিজারিত হয়েছে। সো এটার আনসার হবে কি অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে এই অণুটি সমযোজী ও সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কি কি? দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড জিনিসটা হচ্ছে তোমার এইটা। এখন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আসলে এইভাবে থাকে না, এইটা এই আকারে থাকে। এই দুইটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড মিলে এটা গঠন করে এই আকারে থাকে। এখন দেখো এটা কিভাবে গঠন করে, আমরা যদি প্রথমে এরকম লিখি, এটা হচ্ছে আমার দুইটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমি লিখলাম। এইবার দেখো এই দুইটা কি করে, এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, আবার এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে এভাবে এই দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রকৃতিতে থাকে। তাহলে এখানে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে তো 3টা ক্লোরিন সমযোজী বন্ধনে থাকে, তাহলে কি 3 3 6। আর এখানে দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা আছে, 2টা। তাহলে সঠিক উত্তর কি হবে 6 2। দেখো 9 নং কি বলছে, প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি M3+ আয়নে 5টি ইলেকট্রন 3D সাবসেলে অবস্থিত। তাহলে M3+ আয়নটি কি হতে পারে? দেখো এখানে প্রথম কি, প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ কোনটা? প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওই যে সিরিজটা ওইটা কি বলা হয় হচ্ছে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ। এখন বলছে যে ওইখান থেকে M3+ একটা আয়ন পাইছো, যে আয়নের মধ্যে 5টা ইলেকট্রন 3D সাবসেলে অবস্থিত। এখন দেখো আমরা যদি চেক করি ক্রোমিয়ামের ক্ষেত্রে, যদি ধরো তুমি চেক করি, আচ্ছা আমরা প্রথমে লিখি, দেখো ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লিখি তাহলে কি হয়, দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্রোমিয়ামের ক্ষেত্রে কত 24 আর 3+, তার মানে কি 3টা ইলেকট্রন চলে গেছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখতাম তাহলে কি হইতো,
এই পর্যন্ত হচ্ছে তোমার 20 24, তাহলে কি এইখানে 2 আর এইখানে হয়ে যায় হচ্ছে তোমার 2, তাহলে কি এখানে দেখো 24 হয়ে গেল। কিন্তু যেহেতু 3+ আয়ন, তার মানে কি এইখান থেকে আমার 2টা ইলেকট্রন চলে যাবে আর এখান থেকেও একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার 5টা ইলেকট্রন নাই। তারপর অপশন আছে হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ। দেখো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। এখন যদি 3+ আয়ন হয় তাহলে কি এইখানে 2 থাকতো আর এইখানে হচ্ছে 3 থাকতো। এখন যেহেতু 3+ হয়ে গেছে, তার মানে কি ইলেকট্রন আগে এখান থেকে চলে যাবে 2টা, তারপর এখানে যেহেতু 3টা ইলেকট্রন থাকতো, সো এইখান থেকে আরও একটা চলে যেত, তাহলে এইখানে থাকতো অ্যাকচুয়ালি 2। এক্ষেত্রেও কিন্তু 5টা ইলেকট্রন ডি সাবসেলে নাই, তাহলে এটাও হবে না। নেক্সট অপশন দেখো, নেক্সট অপশনে তোমাকে বলছে ফেরিক আয়নের কথা বলছে। এটার ক্ষেত্রে দেখো এইখানে আয়রনের পারমাণবিক সংখ্যা তো 26, তাহলে 3টা ইলেকট্রন চলে গেছে, তাহলে দেখো কি হয় এই পর্যন্ত 20 আর এইখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 22 আর এইখানে যদি 26 বানাতে চাই এখানে আমার 6 দেওয়া লাগতেছে 6। এখন যেহেতু 3+, তার মানে এই 2, এখানে যে 2 ছিল সেটা প্রথমে 2টা ইলেকট্রন বাইরে সাবসেল থেকে চলে গেল আর এখান থেকে কি আরও একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এখানে ডিতে কত থাকলো আসলে 5টা। আমরা কিন্তু আমাদের আনসার পেয়ে গেছি, ডি সাবসেলে 5টা ইলেকট্রন আছে, তাহলে আনসার হবে এটা। এটার ক্ষেত্রে আমাদের চেক করার দরকার নাই। তারপরে যদি আমরা চেক করি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, আমাদের কিন্তু যেহেতু এখানে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, সো অ্যাকচুয়ালি এখানে যেহেতু 20 পর্যন্ত, তারপর এখানে একটা থাকবে আর এখানে কিন্তু বাদ বাকি আর কিছুই থাকবে না, সব কিছু কিন্তু চলে যাবে আসলে। তাহলে এটা কিন্তু এই পর্যন্ত যেহেতু আমার আছে, সো এটা আসলে 0 হয়ে যাবে, ডি সাবসেলে কোনো ইলেকট্রনই থাকবে না, সো এটা আনসার হবে না, আনসার হবে হচ্ছে এটা। দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু আনসার পেয়ে গেছি, তারপরে দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, এটা কি 3+ আয়ন। তাহলে দেখো এইখানে এই পর্যন্ত হচ্ছে আমার 18টা ইলেকট্রন আছে, তারপর দেখো এখানে কি 2 আর ডি সেলে কত যাবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 1, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কিন্তু এই 3D সেলে একটা ইলেকট্রন যাবে। এখন যেহেতু 3+, তার মানে এখান থেকেও 2টা চলে গেল, এখান থেকেও একটা চলে গেল, তাহলে আসলে 3D সাবসেলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন থাকতেছে 0, কোনো ইলেকট্রনই থাকতেছে না, সো স্ক্যান্ডিয়ামও হবে না। আমাদের আনসার হবে হচ্ছে এই ফেরিক 3+ আয়ন। শেষ। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। এখন ব্যাসার্ধের সঠিক ক্রমের ক্ষেত্রে আমরা কি জানি, যার চার্জ যত বেশি তার আকার তত ছোট। এখন দেখো এখানে চার্জ সব থেকে কোনটার বেশি, ম্যাগনেসিয়াম 2+ আয়নের চার্জ সব থেকে বেশি, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর নিয়ন, নিয়নের তো কোনো চার্জই নাই। এখন দেখো কাহিনীটা কি হইতেছে, দেখো আমরা যদি এইখানে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি এটার ইলেকট্রন বিন্যাসও সেম, সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসও সেম, আবার নিয়নের ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাস কিন্তু সেম। কিন্তু ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তার মানে কি এটার নিউক্লিয়াসের পজিটিভ চার্জ হচ্ছে আমার 12 আর ইলেকট্রন কিন্তু আছে এখানে 10টা। এইখানে প্রোটনের সংখ্যা যেহেতু 11, তার মানে নিউক্লিয়াসে কিন্তু পজিটিভ চার্জ আছে 11 আর ইলেকট্রনের সংখ্যা কিন্তু 10, এখানে প্রোটনও 10টা আছে, ইলেকট্রনও 10টা আছে। তাহলে যেহেতু এইখানে পজিটিভ চার্জ বেশি, তাহলে কি 10টা ইলেকট্রন, তাহলে কি এইগুলাকে পজিটিভ চার্জ তার নিচের দিকে মানে নিউক্লিয়াসের দিকে বেশি আকর্ষণ করবে, এটাকে তার থেকে আরেকটু কম আকর্ষণ করবে, এটাকে আরও একটু কম। তাহলে বুঝতেই পারতেছো এখানে যেহেতু আমার পজিটিভ চার্জের সংখ্যা বেশি, তার মানে কি এটার আকার সব থেকে বেশি ছোট হবে। সো আমাদের রাইট আনসার কি হবে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, তারপর হচ্ছে নিয়ন। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে কি এই একটা যৌগ দিয়ে দিছে আর এই একটা যৌগ দিয়ে দিছে, বলছে এদের মধ্যে পার্থক্য করার জন্য কোন বিকারক ব্যবহার করা যেতে পারে। এখন এই দুইটা কোন জৈব যৌগ বলো তো। এখানে দেখো CHO, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, আর এখানে দেখো CO কার্বন আর অক্সিজেন আছে, তাহলে এটা কি কিটোন। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য আমরা খুবই পপুলার যে দুইটা বিকারক ব্যবহার করি। কি কি সেই দুইটা, একটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা করি আর একটা হচ্ছে ফেইলিং দ্রবণ পরীক্ষা করি। অপশানে দেখো কি কি আছে, ফেইলিং দ্রবণ আছে, সো অবভিয়াসলি আনসার হবে এটা। অ্যালডিহাইড কি করে, এই ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে
একটা লালচে বর্ণের অধক্ষেপ তৈরি করে। সো এই লালচে বর্ণের অধক্ষেপটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে অ্যালডিহাইড আছে। অপরদিকে কিটোন এই ফেলিং দ্রবণের সাথে কোনো পরীক্ষাই করে না বা কোনো বিক্রিয়াই দেয় না। সো এই জন্য আমরা এই ফেলিং দ্রবণ পরীক্ষার দ্বারা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি। এটা, আর যদি অপশন আমাদের টলেন বিকারক থাকতো তাহলে সঠিক উত্তর হতো টলেন বিকারক। এখানে যদি আমাদের টলেন বিকারক থাকতো তাহলে আমাদের সঠিক উত্তর হতো টলেন বিকারক, আর যেহেতু এটা নেই সো এটা হচ্ছে ফেলিং দ্রবণ। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য আমরা কি ব্যবহার করি? টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। দেখো আমাদের এই কোয়েশ্চেনে বলেছে নিম্নের কোন যৌগটি চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়? চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ধাপ আছে। তো ওই ধাপগুলোর মধ্যে একদম সবার শেষ ধাপের আগের ধাপটা হচ্ছে ক্রোম ট্যানিং। তো এই ক্রোম ট্যানিং ধাপে আমাদের এই ক্রোমিয়াম সালফেটটা ইউজ করা হয়। তাহলে এটা তোমাদের বইয়ের মধ্যে একদম খুব সুন্দর করে ধাপগুলোর একটা ছক আছে, হাজারি নাগের বইয়ে দেখবা সেই ছকের মধ্যে একদম খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো ওই লাস্টের ধাপের আগের ধাপটা হচ্ছে তোমার ক্রোম ট্যানিং একটা ধাপ। সেই ধাপে তোমার এই ক্রোমিয়াম সালফেট আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এই দুইটা ইউজ করা হয়। তো এখানে আমাদের আনসার হবে হচ্ছে ক্রোমিয়াম সালফেট। বাকি একটাও আসলে তোমার এখানে যে তিনটা যৌগ দেওয়া আছে এই তিনটার একটাও কিন্তু কোনো ধাপেই চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয় না, এইটাই ব্যবহার করা হয়, আর সেটা হচ্ছে তোমার ক্রোম ট্যানিং এই ধাপটাতে। মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখো আমরা মোলের সংজ্ঞা থেকে কি জানি? মোল সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি না যে মোলের সূত্র থেকে W/m = হচ্ছে VL/22.4। এখন এই সূত্রটা থেকে কিন্তু আমরা এই জিনিসটা বের করতে পারি। দেখো এখানে আয়তনের কথা বলছে, তাহলে কি আমাদের আয়তন আর গ্রাম কত? 1 গ্রাম, W 1 গ্রাম, আর m হচ্ছে এখানে আমাদের আণবিক ভর। তাহলে আর 22.4 তো এটা কনস্ট্যান্ট, সো এটাকে আমরা যদি বাদ দিই, এখানে দেখো তো এটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে? এক তো আমরা ডিফাইন করেই দিছি, আমাদের আণবিক ভরের উপর ডিপেন্ড করতেছে না। তাহলে আয়তন সব থেকে বেশি কখন দখল করবে? m এর ভ্যালু যত ছোট হবে আয়তনটাকে তত বেশি হবে। এখানে যতগুলা দেওয়া আছে এই সবগুলোর মধ্যে সব থেকে আণবিক ভর কম কার? অবশ্যই হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম। হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে মাত্র 2। তারপর দেখো নাইট্রোজেনের 28, অক্সিজেনের 32, আর্গনের ক্ষেত্রেও তো এটা হবেই না। তাহলে কি আমাদের আনসারটা হচ্ছে হাইড্রোজেন, কারণ এটার আণবিক ভর সব থেকে কম আর এটার জন্যই আমরা সব থেকে বেশি আয়তন পাবো। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না? এখানে দেখো অপশনে কি আছে, এখানে ইথানল আছে, তারপর ফেনল আছে, বেনজোইক অ্যাসিড আছে, তারপর হচ্ছে ইথানোইক অ্যাসিড আছে। এই সবগুলোর মধ্যে আসলে ইথানলটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, আর বাকি সবগুলাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। শুধুমাত্র এই ইথানলই জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে এই ইথানল। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া করবে? সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া হচ্ছে দুইটা অণু যুক্ত হয়ে একটা নতুন যৌগ গঠন করবে, এটাই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া দেয় কি? জৈব যৌগের মধ্যে দ্বিবন্ধনযুক্ত যৌগ কার্বন কার্বন, তারপর কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ, আর কীটমূলক মানে হচ্ছে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ, ত্রিবন্ধনযুক্ত যৌগ, আর এই যে কীটমূলক সংযোজন বিক্রিয়া দিবে। এখন এই দ্বিবন্ধন ত্রিবন্ধন হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, আর কীটমূলকটা হচ্ছে নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। কেন? কারণ এই যে দেখো আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া করবে। সংযোজন বিক্রিয়া মানে কি? দুইটা অণু যুক্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি করবে, এটাই তো সংযোজন বিক্রিয়া। এখন জৈব যৌগের মধ্যে ঠিক কোনগুলো সংযোজন বিক্রিয়া দেয়? কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ, কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ, আর কার্বনিল মূলক আসলে সংযোজন বিক্রিয়া দেয়। দেখো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ, কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ, তারপর কার্বনিল মূলক, এগুলো হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া দেয় জৈব যৌগের মধ্যে।
এখন এই দ্বিবন্ধন আর ত্রিবন্ধনযুক্ত যে যৌগগুলা সেগুলা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, আর এই কার্বনিক মূলক কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এখন কেন আসলে এই কার্বনিক মূলকগুলো তোমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিচ্ছে? দেখো, কার্বনিক মূলকের দ্বিবন্ধন পোলার, কিওয়ার্ডটা এখানে কি, কার্বনের মূলকের দ্বিবন্ধন পোলার হওয়ায় আংশিক ধনাত্মক কার্বন পরমাণুতে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। দেখো, কার্বনিক মূলকের যে দ্বিবন্ধন সেটা পোলার হওয়ায় কি হইতেছে, এই যে অক্সিজেন হচ্ছে একটা ইলেকট্রনাকর্ষী পরমাণু, এটা কি করে, এই দ্বিবন্ধনের এই ইলেকট্রন জোড়কে তার নিচের দিকে আংশিকভাবে টেনে নেয়, তাহলে অক্সিজেন আংশিকভাবে ঋণাত্মক হয়ে যায় আর এই কার্বন পরমাণুটা আংশিকভাবে ধনাত্মক হয়ে যায়। এই যে ধনাত্মক যে হয়ে গেল, এই ধনাত্মক কার্বন পরমাণুটাই তোমার এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটায় আসলে। তাহলে সঠিক উত্তর কি হবে? এইখানে দেখো কার্বনিক মূলক কোনটা আছে, কার্বনিক মূলকের মধ্যে কি কি যৌগ হয়, অ্যালডিহাইড আর কিটোন। এখানে যদি এইচ থাকতো তাহলে অ্যালডিহাইড হতো, আর এখানে যদি আর এইচ এরকম থাকতো তাহলে সেটা হতো অ্যালডিহাইড, আর কিটোন কি, এখানে আর থাকলে সেটা কিটোন হতো। সো এখানে কার্বনিক মূলক এটা এখানে আছে, সো সঠিক উত্তর হবে সি। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে 50 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আর 50 ml 0.8 মোলার HCl দ্রবণের পিএইচ কত? পিএইচ কি? পিএইচ হচ্ছে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে আমাদের এই দ্রবণের H+ আয়নের ঘনমাত্রাটা ক্যালকুলেট করা লাগবে প্রথমে। দেখো এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি হইতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি HCl এর বিক্রিয়া করাই তাহলে লবণ তৈরি হয়ে যাইতেছে, আর এখানে হচ্ছে তোমার পানি তৈরি হচ্ছে। পানিটা কি, জলীয় দ্রবণে H+ আয়ন আর OH- আয়ন আকারে আছে। এখন আমি যদি H+ আয়নের ঘনমাত্রা হিসাব করি তাহলে দেখো কি হয়, H+ আয়নের ঘনমাত্রা যদি আমি হিসাব করি তাহলে কি, প্রথমে এই দ্রবণের আমি যদি হচ্ছে S1V1 গুণ করলাম, তারপর আমি মাইনাস করে দিলাম, এইটার হচ্ছে S1V1 S2V2 যদি আমি মাইনাস করে দিই, আর নিচে কি আমার টোটাল আয়তনটা দিতে হবে। টোটাল আয়তন কি, এটাও 50 এটাও 50, তাহলে যদি আমি এত দিই তাহলে আমার H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে -0.1 মোলার। কিন্তু এটার যদি এখন আমি লগারিদম বের করতে চাই, লগ অফ মাইনাস যদি আমি সামথিং দেই তাহলে কি সেটা ইনভ্যালিড, সেটা হয় না। তাহলে কি আমি H+ আয়ন দিয়ে আসলে আমি ক্যালকুলেট করতে পারবো না, আমাকে কি এই OH- আয়নে চাইতে হবে। তাহলে এখান থেকে আমাকে POH ক্যালকুলেট করে দেন আমাকে পিএইচে কনভার্ট করতে হবে। দেখো এটার ঘনমাত্রা তাহলে কি হবে, জাস্ট সেম। এটাকে যদি আমি আগে লিখি আর এটাকে যদি এভাবে লিখি পরে লিখি তাহলে তো আমার OH- আয়নের ঘনমাত্রা বের করতে পারতেছে। এটার ক্ষেত্রে কি আমার 0.1 মোলার আসছে। তো এটার যদি আমি POOH বের করি তাহলে দেখো পিএইচ সমান সমান কি 14 - POH, তাহলে কি 14 মাইনাস লগ অফ 0.1, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি আমার আনসার আসে 13। তাহলে এই দ্রবণের পিএইচ কত, 13। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে 2.2 গ্রাম, এটা হচ্ছে প্রোপেন, পূর্ণ দহন করার পর কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? দেখো এখানে আমাদেরকে বলেছে যে তাহলে আমাদের এই প্রোপেনের পূর্ণ দহন করতে কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন। তাহলে কি আমাদের প্রথমে আমাদের বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করে দেখি কয় অণু কি লাগে। দেখো আমরা যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করে লিখি তাহলে আমাদের 5 অণু অক্সিজেন লাগবে, তাহলে এটা পূর্ণ দহনের মাধ্যমে আমরা 3 অণু কার্বন ডাইঅক্সাইডের 4 অণু পানি তৈরি হবে। তাহলে আমাদের বলছে কত মোল অক্সিজেন প্রয়োজন, আর আমাদের দেওয়া আছে কোনটা, এইটার একটা পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখো আমরা সূত্র অনুযায়ী কি পাই, এত এর মোল সংখ্যায় প্রোপেনের মোল সংখ্যা ভাগ কত 1, মানে এখানে আমার 1 মোল লাগছে তার জন্য 1 ইকুয়াল টু এখানে আমাকে অক্সিজেনের পরিমাণটা বের করতে বলছে। তাহলে কি অক্সিজেনের মোল সংখ্যা ভাগ হচ্ছে এখানে আমার লাগছে 5 মোল, তাহলে কি 5। এবার দেখো প্রোপেনের ক্ষেত্রে আমার কি ইনফরমেশন দেওয়া আছে, প্রোপেনের ক্ষেত্রে কিন্তু আমার এটার পরিমাণটা দেওয়া আছে, পরিমাণ কত। তাহলে আমরা মোলের সূত্র থেকে কি জানি, মোল সংখ্যা N = W/M। তাহলে এখানে যদি আমরা এই জিনিসটা লিখে দেই, দেখো মোল সমান সমান W/M যদি আমরা লিখি, আর এখানে আমাকে অক্সিজেনের মোল সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো এটার পরিমাণ দেওয়া আছে হচ্ছে 2.2,
আর প্রোপেনের আণবিক ভর যদি আমরা বের করি তাহলে আসবে 44। আর আমরা যদি এবার যদি আমরা এই অক্সিজেনের মোল সংখ্যাটা এখান থেকে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 0.25 মোল। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে সি, 0.25 মোল। এভাবে আমরা এই দহনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা এইভাবে সূত্র ইউজ করে দেন আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুপাতে এই মোলের সূত্র লিখে দেন আমরা যেটা চাইছি সেটা বের করব। এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক আসে, এই দহন বিক্রিয়ার অঙ্কগুলো। তো এই জিনিসগুলোও কিন্তু তোমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা যে কোনো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো তোমরা একটু ভালো মতো করবে। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়। বিক্রিয়ার হার ধ্রুবকের মান অ্যাকচুয়ালি বিক্রিয়ার অর্ধায়ুর উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। বাকিগুলোর সাথে অ্যাকচুয়ালি একটা সম্পর্ক আছে বিক্রিয়ার, কিন্তু বিক্রিয়ার অর্ধায়ুর সাথে অ্যাকচুয়ালি প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো সম্পর্ক নাই। সো এটার সঠিক উত্তরটা হবে হচ্ছে বিক্রিয়ার অর্ধায়ু। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি। এখন কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে আমরা কি জানি সেটার ক্ষেত্রে দেখো আলফা কার্বনে ক্লোরিনের সংখ্যা যত বেশি হবে সেই অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। আলফা কার্বন কোনটা? এই যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এই মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন। কি বললাম? এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে আলফা কার্বন। তাহলে যে আলফা কার্বনে আমার এই যে এরকম হ্যালোজেন বা ক্লোরিনের সংখ্যা, দেখো এখানে ক্লোরিন দিছে, সো ক্লোরিনের সংখ্যা যেটাতে বেশি, এখানে আমি যদি আরও থাকে অ্যালকাইল মূলক থাকুক, হাইড্রোজেন থাকুক, সেগুলোর কিন্তু তীব্রতা কম হবে। কিন্তু যদি এখানে যেহেতু আমার ক্লোরিন দেওয়া আছে, সো দেখো এখানে কিন্তু এই সি নাম্বার অপশনটা যদি তোমরা খেয়াল করো, এখানে দেখো এইটার সাথে কার্বনের যে বাকি তিনটা হাত আছে, এই তিনটা হাতের সাথে কিন্তু একটাতে হাইড্রোজেন আছে আর হচ্ছে দুইটা ক্লোরিন আছে। সো আনসারটা হবে হচ্ছে এটা, আর বাদ বাকি কোনটাই হবে না। দেখো বাদ বাকি এই আলফা কার্বনের সাথে শুধু হচ্ছে তোমার হাইড্রোজেন আছে আর হচ্ছে অ্যালকাইল মূলক আছে। এইটার ক্ষেত্রে তো কোনো ক্লোরিন নাই আলফা কার্বনের সাথে, এটার ক্ষেত্রেও হচ্ছে সেম সবগুলো হাইড্রোজেন। সো আমার আনসারটা হবে যেহেতু এখানে ক্লোরিনের সংখ্যা সবচাইতে বেশি আলফা কার্বনে, তাহলে এখানে অ্যাসিডের সবচাইতে তীব্রতা বেশি হবে এটার ক্ষেত্রে। আনসার সি। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে 0.125 মোলার HCl অ্যাসিডের 500 ml দ্রবণকে 0.1 মোলার লঘু দ্রবণে পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা সূত্র জানি কি, S1V1 এর সূত্র জানি যে S1V1 = S2V2। এখানে যেহেতু আমরা জাস্ট এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যেহেতু পানি যোগ করতেছি, সো এখানে আমাদের মানে মোল সংখ্যা নিয়ে বা এরকম কিছু নিয়ে কিন্তু কোনো প্যারা নাই। তাহলে এখানে দেখো V2 আমরা দ্বিতীয় দ্রবণ পানি যোগ করার পর দ্রবণের যে আয়তন হবে সেই আয়তনটা প্রথমে বের করি। S1V1 এটা হচ্ছে S1, এটা হচ্ছে V1। নেক্সট S2 আমার বলে দিছে S2 কত হবে, এটা হবে আমার S2। তারপর আমরা যদি V2 মানটা বের করি, দেখো 625 ml আসে। এখন আমার পানি যোগ করার পর এত মোলার দ্রবণের টোটাল যে আয়তনটা, সেই আয়তনটা হচ্ছে 625 ml। তাহলে আমি কতটুকু পানি যোগ করছি? পানি তাহলে আমি যোগ করছি হচ্ছে 650 মাইনাস পূর্বের যে আমার আয়তনটা দেয়া আছে সেটা যদি আমি বিয়োগ করি, তাহলে অ্যাকচুয়ালি আমি কতটুকু পানি যোগ করছি সেটা আমি পেয়ে যাব। তাহলে সেটা কত? 125 ml। আনসার হবে সি, 125 ml। কেন বের করলাম? কারণ এটা হচ্ছে আমার ফাইনাল পানি যোগ করার পর দ্রবণের টোটাল আয়তনটা হচ্ছে এত। এই 0.1 মোলার দ্রবণের টোটাল আয়তন এত, আর আগে থেকে তো আয়তন 500 ml ছিলই। সো আমার পানি যোগ করতে হয়েছে কত? এত ml মাইনাস পূর্বের যে 500 ml ছিল সেটা, তাহলে আমার 125 ml আমরা পানি যোগ করছি। এই টাইপের ম্যাথগুলোও কিন্তু অনেক আসে, এগুলোও তোমরা একটু চেক করবা, বা এগুলো সৃজনশীলের জন্যও কিন্তু অনেক বেশি আসে এই ম্যাথগুলো। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে নিম্নোক্ত কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। দেখো পিক্রিক অ্যাসিডের সংকেতটা যদি আমরা দেখি তাহলে দেখো কি আসে। পিক্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা হচ্ছে আমাদের পিক্রিক অ্যাসিডের সংকেত। তাহলে বুঝতেই পারতেছো যেহেতু এই জিনিসটা আসছে তার মানে নাইট্রিক অ্যাসিডের একটা ব্যাপার স্যাপার এখানে আছে। এখন
কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে ফেনল বিক্রিয়া করে এই পিক্রিক অ্যাসিড প্রস্তুত করে। তাহলে আনসারটা হবে হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বা গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। আনসার ডি। দেখো বিক্রিয়াটা এখানে ফেনল আর আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটা যদি তুমি দেখো তাহলে দেখবে আমরা এভাবে পিক্রিক অ্যাসিড পাচ্ছি। এখান থেকে আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখো, অনেক সময় কিন্তু এমসিকিউতে মানে পিক্রিক অ্যাসিডের সংকেত কোনটি এটাও চায়। তো এই ক্ষেত্রে পিক্রিক অ্যাসিডের সংকেত বা আরও ওই যে প্যারাসিটামল এরকম বেশ কিছু সংকেত আছে যেগুলো, ওই সংকেতগুলো তোমরা একটু খেয়াল রাখো। সো এটাও কিন্তু সংকেতের জন্য কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট, পিক্রিক অ্যাসিডের সংকেত কোনটা, এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখো। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? বেশি পরমাণু দেখো বলছে এত গ্রাম হাইড্রোজেন অ্যাটমস নাকি এত গ্রাম ক্রোমিয়াম অ্যাটমস নাকি এত গ্রাম হিলিয়াম অ্যাটমস নাকি এত গ্রাম নাইট্রোজেন অ্যাটমস। এখন দেখো আমরা কোনটিতে বেশি সংখ্যক পরমাণু, কতগুলো পরমাণু আছে বা কতগুলো অণু আছে, এই জিনিসটা বের করার ক্ষেত্রে কিন্তু আমরা মোল সংখ্যার যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা এটা বের করতে পারি। কিভাবে? দেখো আমরা মোল সংখ্যার সূত্র থেকে কি জানি, এনে হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা মোল সংখ্যার যে সূত্র, এই দুইটা সূত্রকে যদি আমি কম্পেয়ার করি, দেখো এন বাই এন এ, এন হচ্ছে অণুর সংখ্যা, ডাব্লিউ হচ্ছে পরিমাণ, আর এম হচ্ছে তোমার আণবিক ভর। এখন অ্যাভোগাড্রো সংখ্যা এটা যেহেতু তোমার কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি সমানুপাতিক আকারে, তাহলে দেখো তো ডাব্লিউটা তোমার একটা নির্দিষ্ট পরিমাণ দিয়েই দিবে। এই জিনিসটা তাহলে কি আসলে আণবিক ভরের উপর ডিপেন্ড করতেছে না, অণুর সংখ্যা কত হবে। এখন হাইড্রোজেনের আণবিক ভর এখানে যতগুলো দেওয়া আছে তার মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু সব থেকে কম। তাহলে আমার অণুর সংখ্যা কিন্তু হাইড্রোজেনের মধ্যেই সব থেকে আমি বেশি পাবো, যেহেতু এইটার এমটা সব থেকে কম। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু হয়। তাহলে আমি যেহেতু এখানে অণুর সংখ্যা পাচ্ছি, তাহলে এতগুলো অণুতে আমার পরমাণু আছে দুইটা, তাহলে আমার একটা অণুতে পরমাণু আছে দুইটা, তাহলে এন সংখ্যক অণুতে পরমাণু আছে কয়টা সেটা আমি বের করতে পারি এইভাবে সূত্র দিয়ে। কিন্তু আমার সেটা চাই নাই, আমাকে জাস্ট বলছে কোনটাই বেশি আছে। সো এখান থেকে আমি বুঝতেই পারতেছি যেহেতু এখানে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, তার মানে এটার অণুর সংখ্যা সব থেকে বেশি হবে, অতএব এটার পরমাণুর সংখ্যাও সব থেকে বেশি হবে। তাহলে রাইট আনসার হচ্ছে 1.10 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাটমস। বাদ বাকিগুলো দেখো পরিমাণে তারতম্য থাকলেও এগুলোর সাথে যদি তুমি এটার আণবিক ভরটা কম্পেয়ার করো, দেখবে আণবিক ভর কিন্তু অনেক বেশি। আর হাইড্রোজেনের এখানে পরিমাণ কম থাকলেও আণবিক ভরও কিন্তু অনেক ছোট। সো সঠিক উত্তর হবে কি হাইড্রোজেন অ্যাটমস। আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে গ্রিন হাউস প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন গ্যাসটি? এটা খুবই কমন প্রশ্ন, এটা আমরা সবাই জানি যে কোনটা গ্রিন হাউস গ্যাস বা প্রভাব বিস্তার করার সবচেয়ে বেশি কোনটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই, এটা তো তোমরা মানে খুবই কমন, তুমি ছোট ক্লাস থেকে আমরা পড়ছি। সো এটার ক্ষেত্রে আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? দেখো কি পরিমাণ পদার্থ জমা হবে বা দ্রবীভূত কি পরিমাণ পদার্থ থাকবে, এই জিনিসগুলো আমরা কোন সূত্র থেকে ইউজ করে বের করি? ফ্যারাডের সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহার করে আমরা এই টাইপের ম্যাথগুলো করি। ফ্যারাডের প্রথম সূত্রতে কি বলেছিল? তড়িৎ বিশ্লেষণের সময় সংঘটিত রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক বা প্রবাহিত চার্জের পরিমাণের সমানুপাতিক। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি পাই? ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা পাই যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবণে দ্রবীভূত পদার্থের যে পরিমাণ সেটা হবে প্রবাহিত চার্জের সমানুপাতিক। তাহলে চার্জ কি? চার্জ আমরা কিভাবে বের করতে পারি? আমরা চার্জের সূত্র জানি, প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বা চার্জ কিউ ইজ ইকুয়াল টু আইটি। দেখো এখানে আমাদের আইও দেওয়া আছে আর টিও দেওয়া আছে। তাহলে আমরা যদি কিউ বের করি এটার ভ্যালু কত চলে আসবে? 0.5 ইন্টু 10 সেকেন্ডে নিতে হবে, তাহলে কি 10 ইন্টু 60 এত কুলম প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বা চার্জের পরিমাণ। এখন ফ্যারাডের সূত্র ইউজ করতে গেলে কিন্তু আমরা কুলম্বে ইউজ করতে পারি না, আমাদের ফ্যারাডে একক ইউজ করতে হয়। সো এটা আমরা কিভাবে করতে পারি? ফ্যারাড এককে 96,500 দিয়ে আমরা ভাগ করলেই এটা ফ্যারাডের মধ্যে পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমার প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বা চার্জের পরিমাণ।
এবার দেখো কতটুকু কপার জমা হবে আমাকে সেটা চাইছে, গ্রামে আনসার আনতে হবে। তাহলে কি আমরা যদি বিক্রিয়াটা দেখি, দেখো কপার, জলীয় দ্রবণে কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ দ্বারে কি এই যে এই ধাতব কপার হিসেবে জমা হচ্ছে। এখানে আমার কত লাগতেছে? 2টা ইলেকট্রন, মানে কত? অ্যাকচুয়ালি 2 ফ্যারাডে লাগতেছে। 2টা ইলেকট্রন মানে আমার অ্যাকচুয়ালি 2 ফ্যারাডে চার্জ লাগতেছে। তাহলে দেখো এই 2 ফ্যারাড দ্বারা সঞ্চিত হয় হচ্ছে 1 মোল কপার। 2 ফ্যারাড দ্বারা আমার সঞ্চিত হচ্ছে 1 মোল কপার। এখন 1 মোল কপার মানে কত? 63.5, আণবিক ভর হচ্ছে 63.5, তার মানে 63.5 গ্রাম কপার। অতএব আমি এখানে পাইছি এত ফ্যারাড, বিদ্যুৎ প্রবাহের জন্য আমি এত ফ্যারাড পাইছি চার্জের পরিমাণ। তাহলে এত ফ্যারাড দ্বারা সঞ্চিত হয় কত? এটা যদি আমরা এভাবে গুণ করে দিই তাহলে এই যে দেখো আমরা আনসার পেয়ে যাব 0.0987 গ্রাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এ। এখন এত বড় ম্যাথ তো অ্যাকচুয়ালি তুমি ভর্তি পরীক্ষায় এত ভেঙে ভেঙে করার তো অ্যাকচুয়ালি টাইম নেই। এই জিনিসটা আমরা সৃজনশীলের ক্ষেত্রে করি। এটা শর্টকাট সূত্র হচ্ছে, জাস্ট একদম সূত্রে বসাই দিবা। W সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, W সমান MIT/EF। M হচ্ছে আণবিক ভর, I তড়িৎ প্রবাহ কতটুকু হয়েছে, T হচ্ছে টাইম, আর E হচ্ছে তুমি এই বিক্রিয়াটা লিখবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে, জাস্ট সেই ইলেকট্রনের সংখ্যাটা মানে চার্জের সংখ্যাটা কত ফ্যারাড সেটা। আর F তো ফ্যারাডে, এটার ভ্যালু হচ্ছে 96,500, সেটা তো F, জাস্ট F এর ভ্যালু আমরা 96,500 বসাই দিব। তাহলে যে আনসারটা আসবে সেটাই আনসার। এটা হচ্ছে শর্টকাট। MCQ এর ক্ষেত্রে বা এমনি ক্ষেত্রে আমরা এই সূত্রের মধ্যে সরাসরি বসাই দিব, কিন্তু আমাদের যদি সৃজনশীলে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে ম্যাথ করে দেখাতে হবে। এই ক্ষেত্রে আমি সরাসরি সূত্র প্রথমে লিখি না এই জন্যে যাতে তোমরা জিনিসটা আসলে কিভাবে আসলো এই ধাপগুলো জাস্ট আমি তোমাদের লিখে বুঝাই দিচ্ছি। তারপর এই সূত্রটা যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সের জন্যই এতটুকু করে করা। তোমরা MCQ এর ক্ষেত্রে এইভাবে সরাসরি জাস্ট বের করে ফেলবা। এটাই ছিল আমাদের তাহলে এই 24-এর আনসার। আনসার হচ্ছে এ। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। দেখো দেওয়া আছে কি কি, এই 4টা যৌগ দেওয়া আছে। এগুলোর মধ্যে মিথেন বলো, এটা বলো বা এটা বলো, যেটাই বলো কোনটার ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ড নাই। আচ্ছা, প্রথমে আমরা বন্ডের কথা যদি চিন্তা করি, এই সবগুলা কিন্তু তোমার এমনি সমযোজী বন্ধন। এই অ্যামোনিয়ার মধ্যে অ্যাকচুয়ালি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন সমযোজী বন্ধন দ্বারা থাকে, কিন্তু অ্যামোনিয়ার যে অণুটা, সেই অ্যামোনিয়ার অণুগুলো অ্যাকচুয়ালি পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকে। আমরা যেমন পানির অণুর ক্ষেত্রে দেখি যে পানির অণুগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকে, ঠিক তেমনিভাবে অ্যামোনিয়ার অণুগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকে। কিন্তু বাকি 3টার ক্ষেত্রে একটার মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ড থাকে না, এগুলো জাস্ট গ্যাসীয় অবস্থায় একক অণু হিসেবে থাকে। সো যেহেতু এটার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, সো স্বাভাবিকভাবেই এইটাকে আমাদের এটার স্ফুটনাঙ্ক বেশি হবে, এটাকে গলাতে বা এটাকে স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে, গলন তাপ সবকিছুই আর কি বেশি হবে। সো এটার আনসার হচ্ছে অ্যামোনিয়া। দেখো আমাদের 26 নম্বরে বলছে নিম্নের কোনটি গ্লাসকে ক্ষয় করে। এটা আমরা যে গ্লাস বা কাচের যে একদম লাস্টের অধ্যায়ে যে আছে সেখানে গেলে দেখবা এই হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হচ্ছে আমাদের গ্লাসকে ক্ষয় করে। এটা অ্যাকচুয়ালি মুখস্থ, মানে এটা তোমরা একদম লাস্টের অধ্যায়ে সরাসরি বইয়ের মধ্যে বলাই আছে যে নিম্নের কোনটি গ্লাসকে ক্ষয় করে। হাইড্রোজেন ফ্লোরাইড গ্লাসকে ক্ষয় করে। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন বলছে যে sp3 হাইব্রিডাইজেশনে কয়টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এটা 4টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এটা যদি আমরা চিত্রটা দেখি, দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে sp3 হাইব্রিডাইজেশনে কয়টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এটা খুব কমন কোয়েশ্চেন, এটা আমরা জৈব যৌগের সংকরায়নের মধ্যেই পড়ছি। এটা হচ্ছে 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। দেখো আমরা যদি চিত্রটা দেখি, দেখো এই যেরকম ভাবে 4টা হাইব্রিড অরবিটাল তৈরি করবে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে এটা। যদি এখানে sp2 থাকতো তাহলে হতো হচ্ছে তোমার 3টা, যদি sp থাকতো তাহলে হতো 2টা। তো এরকম ভাবে এই জিনিসগুলো তৈরি করে। এটাও আসলে খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল, খুবই মানে ইজি অ্যান্ড সবাই আসলে জানে এই জিনিসটা। sp3 হাইব্রিডাইজেশনে 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ কি। এই জারণ বিজারণ বিক্রিয়াটা দেওয়া আছে, এটা তোমাকে সম্পূর্ণ করে বের করতে হবে উৎপাদ সমূহ কি। আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ শিখছি, তো জারণ বিজারণ বিক্রিয়ার এই বিক্রিয়াটা যদি আমি সমতা করে লিখি, দেখো উৎপাদগুলো কি কি হয়।
দেখো এই বিক্রিয়াটা যদি আমি সমতা করি জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে দেখো আমি পাচ্ছি হচ্ছে এইটা 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 এইটা, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট আর হচ্ছে ফেরিক সালফেট আর 7 অণু পানি পাচ্ছি। তাহলে এখানে আনসারটা কি হবে? আনসার হবে ডি, কারণ এই ডি অপশনে এই 4টা আছে। এখন এই জারণ বিজারণ যে সমতাকরণ সেটা আমরা কিভাবে সমতা করতে পারি, এই নিয়মগুলো কিন্তু তোমরা একটু ভালো মতো দেখবে আমরা কিভাবে জারণ বিজারণ সমতা করি বা এই বিক্রিয়াগুলো কিভাবে আসে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে, সৃজনশীল বলো বা এমনি ক্ষেত্রে বলো, জারণ বিজারণ বড় বড় অনেক অঙ্ক আছে, সেই জিনিসগুলোও আসে। সেখান থেকে তোমরা এটা দেখে রাখবা। এটা ইজি ছিল, জাস্ট আমরা খুব কমন একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা জাস্ট আমরা সমতা করে বের করে দিছি যে কি কি উৎপাদ হতে পারে। সো আনসার হবে ডি। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যৌগ এক্স, এক্স যৌগটা হচ্ছে এটা, এরকম একটা সাধারণ সংকেত দিয়ে দিছে। বলছে এই সাধারণ সংকেতটা কিসের, দেখো C6H12O, এখন তার মানে কি CnH2nO, এটা অ্যালডিহাইডের সাধারণ সংকেত। তাহলে এই যৌগটা কি হবে? এটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড। কি বলছে? এই যৌগটা অম্লীয় সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হয়ে ওয়াই যৌগ তৈরি হয়, আর ওয়াই যৌগটি অল্প পরিমাণ ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলের সঙ্গে বিক্রিয়া করে জেট যৌগ তৈরি করে। জেটের সংকেত কি? দেখো আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে দেখো আমরা কি পাই। প্রথমে দেখো এটা আমার এই অ্যালডিহাইডটা, এটা হচ্ছে সেই অ্যালডিহাইড। কি বলছে? অম্লীয়। অম্লীয় মানে কি? কোনটা কার্যকরীমূলক থাকবে? H+, এটা অম্লীয় সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হয়ে, এই যে অক্সিজেন, এটা দ্বারা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। আসলে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতিতে যাই তাহলে সেখানে কিন্তু একটা সাধারণ প্রস্তুতি ছিল এই যে অম্লীয় এই সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। তো এটা আমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলো। নেক্সট কি? এটা হচ্ছে আমার ওয়াই যৌগ। নেক্সট আমরা দেখো এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাস্টার তৈরিরও আবার আমরা একটা বিক্রিয়া দেখেছিলাম। আমরা যদি অ্যাস্টারের সাধারণ প্রস্তুতিতে যাই তাহলে দেখব কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যাস্টার প্রস্তুত করা যায়। সেক্ষেত্রে ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় এক অণু পানি অপসারিত হয়ে অ্যাস্টার তৈরি হয়। তাহলে এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিড ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল মানে এখানে ইথানলের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এক অণু এখান থেকে পানি অপসারণ হয়ে গেছে, পানি অপসারিত হয়ে অ্যাস্টার উৎপন্ন করছে। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার জেট যৌগ। তাহলে দেখো এখানে অ্যাস্টার কোনটা আছে? দেখো এটা হচ্ছে আমার অ্যাস্টার আছে। তাহলে আনসার হবে সি। আমাদের লাস্ট কোয়েশ্চেন 30 নাম্বার কোয়েশ্চেন। দেখো নিচের বিক্রিয়া স্কিমে XY কি? দেখো এই জিনিসটা কি? এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখানে আমাদের একটা X দেওয়া হয়েছে, এখান থেকে আমরা অ্যালকাইল সায়ানাইড পাইছি, তারপর এখানে একটা Y, তারপর এখানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আছে। দেখো এইখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের যে সাধারণ প্রস্তুতি, সেই সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে একটা সাধারণ প্রস্তুতি ছিল অ্যালকাইল সায়ানাইড থেকে এই কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায়। অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। এটা একটা প্রস্তুতি ছিল। দেখো আমি যদি তোমাদের বিক্রিয়াটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো প্রথমে কি, এইখানে প্রথমে আমার অ্যালকাইল সায়ানাইডটা তৈরি করতে হবে। আমরা অ্যালকাইল সায়ানাইড কিভাবে পাই? অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা পটাশিয়াম, অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়ায় অ্যালকাইল সায়ানাইড পাই। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়ায় আমরা অ্যালকাইল সায়ানাইড পাই। এবার এই অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। কি বললাম? অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই।
তাহলে এই বিক্রিয়াটা কি সেম এটাই না, অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমার এক্সট্রা কি হবে, এক্সট্রা হবে হচ্ছে আমার পটাশিয়াম সায়ানাইড। অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া এটা তৈরি করলো হচ্ছে আমার অ্যালকাইল সায়ানাইড। এইবার এইখানে কি হবে, তাহলে এখানে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে এটা কি তৈরি করতেছে, আমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতেছে। তাহলে দেখো এটা কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে আমার। এই যে এই দেখো এটা ইথানল, অ্যালকোহল দিয়ে দিছে, তারপর এটা দেখো এই যে জলীয় HCl দিয়ে দিছে, তাহলে আমার অপশন হবে সি। তো এই ছিল আমাদের আজকের 2018-19 সেশনের ডিইউ এর কেমিস্ট্রি সলভ এমসিকিউ। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো, কোনো কিছুতে প্রবলেম থাকে, তাহলে তোমরা নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আশা করছি তোমরা এভাবে কোয়েশ্চেন সলভ করতে থাকবে, বেশি বেশি মডেল টেস্ট দিতে থাকবে এবং নিজেদের স্কিলটা আরও পাকাপোক্ত করতে থাকবে। এবং ভর্তি পরীক্ষায় আশা করি সবাই অনেক ভালো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।